শেঠ নিজের গ্রামের সবচেয়ে বড় জমিদার ছিল। তার 100 একর জমিন আর 1 বিঘা কোঠি ছিল। তার কাছে 50টা মোষ ছিল। ধীরাজ শেঠ খেতি কৃষকের সাথে সাথে দুধও বিক্রি করত। তার গ্রামে মিষ্টি আর কাপড়ের দোকানও ছিল। সে লোকেদেরকে ঋণ দিয়ে ব্যাজ বসুল করত। ধীরাজ শেঠের ওখানে অনেক চাকর ছিল। তার একটা পুরনো চাকর ছিল নামু। রামু মোষের দুধ দোয়া থেকে ধীরাজ শেঠের কাজের হিসাব কিতাবও রাখত। রামু আজকে মেয়েকে দেখতে আসছে, বাজারে যা আর সব রকমের ফল মিষ্টি নিয়ে চলে আসবি। আর দেখবি যেন সব মালপত্র খুব ভালো হয়। কোনো সবজি যদি খারাপ বেরোয় না তাহলে তোর মাইনে থেকে পয়সা কেটে নেবো। আরে আপনি একদম চিন্তা করবেন না মালিক, সব জিনিসপত্র একেবারে টাটকা আনবো। রামু বাজারে গেল আর ধীরাজ শেঠের বলা সমস্ত জিনিস কিনে নেয়। পেয়ারাগুলো তো ভালোই দেখছি, হ্যাঁ, কয়েকটা কোমলের জন্য আমি কিনে নি তাহলে। রামু সমস্ত সামগ্রী নিয়ে ধীরাজ শেঠের বাড়িতে পৌঁছায়। মালিক এই নিন সব জিনিসপত্র। তোর হাতে ওটা কি রে? হ্যাঁ, ওই পেয়ারাটা কি তুই খাবি বলে কিনেছিস নাকি? হ্যাঁ, না না মালিক, এটা তো আমি আমার মেয়ে কোমলের জন্য কিনেছি, বুঝেছেন? তুই যখনই আমার কাজে যাস সেই কাজের মধ্যে নিশ্চয়ই কাজ নিজের করে নিস। এই পেয়ারাগুলো কেনার জন্য তুই আবার আমার পয়সায় খরচ করেছিস হয়তো। আরে না না মালিক, আমি আমার পয়সায় কিনেছি, আপনার পয়সা আমি একদম আলাদা রেখেছিলাম তো। আরে আমি তো এমনিতেই জিজ্ঞাসা করছিলাম, অতিথিরা চলে যাবার পরে ফল টল বেঁচে গেলে তুই সেগুলো তোর বাড়ির জন্য নিয়ে যাস, বুঝেছিস? আরে আমি কোনো কিছুর জন্য কখনো বারণ করেছি? আরে না না মালিক, আপনি তো খুবই দয়াবান। ধীরাজ শেঠ ভেতর থেকে খুবই কিপটে ছিল, কিন্তু বাইরে দয়াবান হওয়ার দেখাওয়া করত। রামুও তার প্রশংসা করতে হতো, কারণ ধীরাজ শেঠ নিজের প্রশংসা পছন্দ করত। মিথ্যেই প্রশংসা বটে। ধীরাজ শেঠ রাত পর্যন্ত চাকরদেরকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখত, কিন্তু যেই মাত্র তার বাড়িতে খাবার বানানো তৈরি হতো তখন সে চাকরদের তাড়িয়ে দিত, কারণ যাতে কোনো চাকর খাবার না খেতে পারে। রামু তুই দুধটা দিয়ে রেখেছিস তো? হ্যাঁ মালিক, রেখে দিয়েছে। ঠিক আছে, এবার যাও, কাল সকালে তাড়াতাড়ি চলে এসো। রামু পেয়ারা নিয়ে নিজের বাড়িতে পৌঁছায়। তার মেয়ে কোমল ডিটারজেন্টের ঘোল দিয়ে বুলবুলে বানাচ্ছিল, আর আশেপাশের বাচ্চারা সে বাবলগুলো দেখে খুব খুশি হচ্ছিল। কোমল, আজকে কি সব নির্মা শেষ করে দিবি? হ্যাঁ, তখন তোর মা কি করে জামা প্যান্ট ধোবে বলতো? নির্মা তো আমি আমার বান্ধবীর থেকে চেয়েছি, মা জানি না কোথায় লুকিয়ে রেখেছে। যেমন তুই তেমনই তোর মা। এই নে, তোর জন্য একটা পেয়ারা নিয়ে এসেছি রে। মা পেয়ারা খাবে নাকি? বাবা এনেছে যে। আমি খাবো না পেয়ারা। ওকে খাইয়ে খাইয়ে মোটা করে দেবে নাকি ওর জন্য কোনো ছেলে খুঁজবে? তোর বয়স হয়ে গেছে, এখন একটু নিজের দায়িত্বটা শেখো। আরে তুমি তোমার মাথার উপরে এত বোঝ কেন মনে করো বলো তো? আরে দুনিয়ার সব কাজ পুরুষ করলেই তবেই তো হয়। আরে যা করা সব তো ঈশ্বরই করান, তাই না? উনি যখন জন্ম নিয়েছেন তখন আগের ব্যবস্থা সব উনি করে দেবেন। হ্যাঁ, ধীরাজজি তো নিজের মেয়ের বিয়ে পাকা করে ফেলেছে। তুমি ওনাকেই বলো না যে দূর দূরের কোনো চাকর পাকর আছে কিনা, তার সাথে সম্পর্ক করে দিই আমরা। মা তুমি সব ব্যাপারে ধীরাজ শেঠের কথা কেন বলো? যখনই কোনো কাজ হয় ব্যাস ধীরাজ শেঠের কথা বলো। ছোট্ট ছোট্ট কাজের জন্য ধীরাজ শেঠের ওপরে নির্ভর হয়ে পুরো গ্রাম ওনার গোলাম হয়ে গেছে। আরে তুই আস্তে কথা বল মা, কেউ যদি শুনতে পেয়ে যায় তাহলে গন্ডগোল হয়ে যাবে। যা কিছু আছে আমাদের কাছে আমি চাকরি করি বলেই তো হয়েছে, তাই না? তাহলে উনি কাজও তো করায় তোমার দিয়ে, কাজের বদলে পয়সা তো দিতেই হবে, নয়তো ওনার জন্য কাজ কে করবে? ওর মুখ তো ক্যাঁচির মতো চলছে, কেউ ওর কথা শুনে নিলে আমরা গ্রামেই থাকতে পারবো না। সেই জন্যই বলছি তাড়াতাড়ি ওর বিয়ে করিয়ে দাও। বাড়ির কোনো কাজ তো করে না, ব্যাস লোকেদের পাগল বানায় ব্যাস। গ্রামে দুর্গা মাতার একটা অনেক বড় মন্দির ছিল। কোমল রোজ সকালে পুজো করতে যেত। সেই সময় ধীরাজ শেঠের মেয়ে কামিনী চলে আসে। একদিন কামিনী আর কোমলের দেখা হয়। দুজনই ছোট্টবেলা থেকে একে অপরকে জানতো। আর বল কোমল, কি চলছে? এই ধরনের প্রশ্ন আমি পছন্দ করি না। আমি আমার জীবন কাটাচ্ছি আর কি। তোর মুখ তো ততটাই তীক্ষ্ণ যেটা ছোট্টবেলায় ছিল। আমার বিয়ে পাকা হয়েছে, ছেলে বিটেক করেছে। তোমার বিয়ে পাকা হয়েছে কিনা? তুমি তো 2 বছরের বড়। এটা কি জরুরি নাকি যার বয়স বেশি হবে তার বিয়ে তাড়াতাড়ি হোক? যখন আমি চাইবো তখনই বিয়ে করব। আমার প্রার্থনা তো ভগবান শুনে নিয়েছে। তুমিও মন দিয়ে প্রার্থনা করো, এরকম না হোক যে তুমি সারা জীবন বিয়ে না করেই থেকে যাও।
এটা কোনো জরুরি নয় যে বিয়ের পরে সবাই খুশিই থাকবে। যদি তোমার শাশুড়ি বাজে হয় তাহলে কি করবে তুমি সারাদিন? আর লজ্জার কারণে তোমাকে বাড়ির ভেতরে ঢুকিয়ে রাখবে। এরকম না হোক যে শ্বশুর বাড়িতে তুমি চাকর বাকরের মতো কাজ করো। কামিনীকে কথা শুনিয়ে কোমল চলে যায়। কামিনী যখন বাড়ি ফেরে তখন তার মুখ উল্টে ছিল। কামিনী নিজের বাবা ধীরজ শেঠের কাছে কোমলের কথা বলে। আরে তুমি একদম টেনশন করো না মা, আমি ওর সাথে কথা বলে নেব। রামু তো আমার দয়াতেই বেঁচে রয়েছে, তাই না? তা সত্ত্বেও ওর মেয়ে যখন বড় বড় কথা বলে না, তখন কাউকে সম্মানই করতে পারে না। কিন্তু তুই ধৈর্য ধর, এই গ্রামে সবার ধৈর্য রাখাই তো উচিত, বুঝতে পেরেছো মা? ওই মেয়েটারও দরকার পড়বে, কোনো না কোনো দিন উট পাহাড়ের নিচে আসবে। ঠিক বলেছো বাবা, আমিও এই সুযোগের অপেক্ষায় আছি যখন আমি কোমলকে শিক্ষা দেব। সেই সময় রামু ওখানে আসে। ধীরজ শেঠ নিজের রাগ রামুর ওপরে বার করে। তোমার মেয়ে খুব চাটাং চাটাং করে কথা বলে, ও কামিনীর সাথে দুর্ব্যবহার করেছে। তুমি কি তোমার মেয়েকে ভদ্রতা শেখাওনি? আরে ক্ষমা করো মালিক, আমি ওকে বকা দেব? ও তখন শিশু। ওর তরফ থেকে আমি আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওর তো এখন বিয়ে হচ্ছে না, আপনি যদি কোনো সম্বন্ধ দেখেন তাহলে খুব ভালো হবে। এটাই সঠিক সুযোগ। ওর